ওখানে পিএইচডি স্টুডেন্ট দুটো মাছই ইয়েতে দেখা যায়। এইসব দেখার পর ডিরাক একটা কথা বলছিলেন যে নো ওয়ান্ডার ডিরাক তাহলে সিমেট্রি হচ্ছে as much to the left as to the right, মানে আপনার যদি মিডিয়াম প্লেনটা পাই পুরো মুখটা আমার দরকার নেই, আমার একটা পায় নেই যে ও স্ফিয়ারটা ঘুরিয়েছে, স্ফেরিক্যাল সিমেট্রি বলে। এখন আপনি যদি একটা বুঝতে চান একটা কালির ডট দিতে হবে ওই সাদা জায়গা, কালির ডটটা মানে এই আমি যখন এইখানে এইদিকে তাকাচ্ছিলাম ডটটা আমার দিকে এইখানে গেল কেমন করে দিয়ে ওই দিকে গেল, এখন এটা আমার সামনে ছিল তার মানে ঘুরিয়েছে। কিন্তু আপনি ডট যদি না দেন তাহলে কিন্তু বুঝবার উপায় নেই। এটারে বলা হয় স্ফেরিক্যাল সিমেট্রি। আরেকটা সিমেট্রি আছে ওই যে বললাম মিরর সিমেট্রি, যে লেফট এন্ড রাইট আলাদা করা যায়। ইনফ্যাক্ট এক বিটা দিকে ছাড়া আপনি যাকে মা বলছেন কেউ যদি সেটা ডানে বলে তা আপনার হিসেব নিকেশের কোনো সুবিধা কোনো নিয়ম ম্যাথমেটিক্যাল নিয়ম কানুন ফোর্স ল গ্র্যাভিটেশনাল ফোর্স বলেন ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বলেন যা যা ফোর্স বলেন a plus zi স্কয়ার করেন একটা কনস্ট্যান্ট দেন আবার ওকে স্কয়ার করেন আবার ও এটা তো কালকে বললাম ম্যাথমেটিক্স এন্ড কমন সেন্স বলেছি। এইটা এটা একটা এক্সপেরিমেন্ট। আমরা কল্পনা সবসময় বলি ধরেন আমাদের এখানে এক্সপেরিমেন্ট করার সেটা আনফরচুনেটলি আমরা ওই বাক্সটা ব্যবহার করি না। একটা এক্সপেরিমেন্ট আছে ওয়াটার ফাইন্ডস ইটস ওন লেভেল, মনে থাকবে কথা ওয়াটার ফাইন্ডস ইটস ওন লেভেল। এক্সপেরিমেন্টটা কিরকম একটা কাঁচ সমান না এই হলো বর্ণনা নাম্বার 1 আর এটা বর্ণনা নাম্বার 2, two features having opening and different heights, এইটা আর এইটা। এখন টয়লেটে যাওয়ার সময় খেয়াল করতে হবে যে আমাদের বর্ণনাটা আছে তার মুখটা কোথায় হবে। এটা কিসের জন্য যায়? নদীতে স্লোপ না থাকলে নদী দিয়ে এরকম হতো তাহলে নদীতে পানি প্রবাহিত হতো, নদীতে কি হচ্ছে স্লোপ হচ্ছে, তাহলে একটা হায়ার পটেনশিয়াল এনার্জি থেকে লোয়ার পটেনশিয়াল এনার্জিতে যাচ্ছে, আবার লোয়ার সেখান থেকে আরেকটু লোয়ার পটেনশিয়াল এনার্জি লোয়ার পটেনশিয়াল স্লোপ দিতে থাকে। এখন যদি বলেন আমি এটা কি করে বলবো এই নদী এটা হায়ার পটেনশিয়াল থেকে কাটবে, নদীতে স্লোপ নাই। এখন যদি কোন লোক বলে আমি কি নদী সংস্কার করা হয় না, নদীকে আমি ড্রেজ করব, তো সাউথ অফ চাঁদপুর যেখানে পদ্মার রাখেন যদি পানি স্রোত হয় তো সে ওই ময়লাটা নিয়ে সামনে টেনে চলে যায়। কিন্তু পানি যদি স্রোত না থাকে ক্ষীণ প্রবাহ থাকে তাহলে ওর ভেতরে সিলটা তখন যেতে পারে না, জায়গার মধ্যে পড়ে যায়, জায়গার মধ্যে পড়ে পড়ে আস্তে আস্তে রিভার বেড এক্সপেরিমেন্টটা করা এটা আছে। এটা তখন মাটা করলো কি আলু কাট দিয়ে পোটেটো উইথ নাইফ ইনটু 4 pieces and that একটু করে দিল। ছেলে পরীক্ষা দিয়ে আসে, পরীক্ষা দিয়ে আসার পর মাটি পা এখানে বিছানার পরে এই গ্রীষ্মকালে তো মা বললো আরে একখানা কোশ্চেন পারো নাই তার জন্য এবং ডেসক্রিপশন আমি সিনেশে এক্সপ্লেনেশন দিলাম। সকালে ওই যে বললাম যে হাত দোলনা দোলায় সে হাত বিশ্ব চালায়, এই মা সকালে আলু যখন কাটছিল তার মধ্যেই কিন্তু এই প্রশ্নের উত্তর আছে। আচ্ছা এখন বলেন দেখি কেন এই এরকম হয়, শীতকালে বিছানার মধ্যে দয়ের মতো শুই আর গরমকালে হাত পা ছড়িয়ে প্লিজ। হ্যাঁ আমাদের শরীরে কোষ আছে, সেল কোষ আছে, কি আছে শরীরে সেল যেগুলো আছে কোষ, হ্যাঁ এটা মনে হয় রক্তের চাপটা বেশি বাড়ে, আচ্ছা এখন এখানে আলু কাটার সঙ্গে আপনি গাড়ি চালিয়ে যাচ্ছেন, আপনার ড্রাইভার ম্যানেজার সাহেব শুনলেন বললাম চা খেয়ে আসুন, চা খাইতে আসছে 10 মিনিট লাগবে,
আমি বললাম মামু বেটা 10 মিনিট লাগলো চা খেতে। বলে চা খেতে 10 মিনিট লাগবে না? বলে না, তুমি পিরিচের মধ্যে চাটা ঢেলে খাতে বলে না। পিরিচের মধ্যে চাটা দিলে কি হলো? সারফেস এরিয়াটা বেড়ে গেল। আর পিরিচের মধ্যে চা ঢেলে খায় কি খায় না? খায়। কেন খায়? ওর কালচারের মধ্যে আছে। এইবার বলি, বাচ্চারা দিনের মধ্যে এত বেশি করে খায় কেন? আমরা 3 বেলা খাই, আর বাচ্চারা 5-6 বেলা খায়। যখন কান্না হচ্ছে মা খাদ্য দিচ্ছে কেন? ওদের সারফেস এরিয়া 4 পাই আর স্কোয়ার, এর এরিয়া কি আছে বুক বলে 4 পাই আর স্কোয়ার। পাই হলো সকালবেলা পাই থেকে নির্মাণ করে। ভলিউম কত? 1/3। তাহলে আর স্কোয়ারটা কত হলো? অর্ডারটা কি হলো? আর স্কোয়ার আর নিচে আর, তাহলে এটা কি 1/r হলো না? তো সারফেস টু ভলিউম হচ্ছে 1/r এই রেশিও। আর যদি বিরাট বড় হয়ে যায় বেড়ে যায়। বাচ্চাদের সারফেস এরিয়া যেহেতু ছোট, ওর ভেতরে ভলিউম না। মেয়েরা যে রাইস পার্ল পড়ে, রাইস পার্ল, ওর ভেতরে কোনো ভলিউম নাই, মেয়ালি সারফেস। খেতে দিতে হয়, অনেকবার খেতে হয় টু মেনটেন। ঠিক আছে? তাহলে কি আসলো? বায়োলজি আসলো, জিওমেট্রি আসলো, হিট এক্সচেঞ্জ আসলো, ফিজিক্স আসলো। তাহলে হিট এক্সচেঞ্জের একটা পদ্ধতি পেলেন। যেমন তার পড়া বাকি, অনেকখানি পড়া বাকি, আর ভীষণ ঠান্ডা পরিবেশের সঙ্গে একটা কথা বলছেন যে এটা এই এটা P4 রেটে এক্সচেঞ্জ হয় P4। এখন একটা কথা বলেন যে এই যে আপনি এই মেরু অঞ্চল আর এই মেরু অঞ্চলে ওটা পোলে আর ডেজার্টের মধ্যে মরু অঞ্চলে তো সাইজটা ছোট ভালুকের। কেন না? ওই ছোট জিনিসের গরমের তুলনায় সারফেস বেশি, সুতরাং হিট এক্সচেঞ্জ করে দেবে ও ঠান্ডা হবে। ওই কানগুলো দেখেন, পোলার বিয়ারের কান আর ডেজার্ট বিয়ারের কান পড়ে, কারণ সারফেস হ্যাঁ প্রসাধন এটা হয়। তাহলে এটা পানি দিয়ে দিতে হচ্ছে। সুতরাং যদি কাঁটা হয়, কাঁটা একটা স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইনের ওই যে কালকে দেখালাম যে ত্রিভুজ যখন লাইন হয়ে যায় তখন তার এরিয়া কত? 0। তাহলে স্ট্রেট লাইনের এরিয়া কত? 0। সুতরাং ওই যে স্ট্রেট লাইন এখানে থাকে তখন তার থেকে পানি খুব কম যায়। কথা বলছো? পানি খুব কম যায়। এই জন্য এইটা এই যে প্লান্ট। তাহলে একটা জিনিস দেখেন, হিট এক্সচেঞ্জের একটা নিয়ম, সেই নিয়মটা পদার্থবিদ্যার সঙ্গে সম্পর্কিত। সেই জিনিসটা হলো একটা আপনি চায়ে পিরিচে করে চা খাচ্ছেন, সেই জিনিসটা, সেই ঘটনাটা, বা এই যে দোয়ায় বন্ধ করে শুনছেন সেই ঘটনাটা। Shapes and sizes of biological organisms 2, 3, 1, 5 এই একটা ম্যাট্রিক্স। আরেকটা ম্যাট্রিক্স হলো 4, 2, 9, 6 এই একটা ম্যাট্রিক্স। তাহলে দুটো গুণ করবেন কেমন করে? এর নিয়ম হলো এখানে 2/2 হবে তো। এটা কি? ফার্স্ট রো আর এটা ফার্স্ট কলাম, গুণ করেন 22। এইটা কোনটা? সেকেন্ড রো ফার্স্ট কলাম। এখানে হবে সেকেন্ড রো ফার্স্ট কলাম। তাহলে এটা সেকেন্ড রো ফার্স্ট কলাম। 4 × 4 9 × 5 14, 14 আর 4 এইখানে কত? সেকেন্ড রো সেকেন্ড কলাম, সেকেন্ড রো সেকেন্ড কলাম। 2 × 2 আর 5 × 30। তাহলে কত? ভালো। এটা কাউকে জিজ্ঞেস করে দুটো ম্যাট্রিক্স কি করে মাল্টিপ্লাই করতে হয়, দুটো ম্যাট্রিক্স কি করে যোগ করতে হয়, যোগ করার আলস্যতা, এটা 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 এসব যোগ বিয়োগ গুণ ভাগ সব ম্যাথমেটিক্স ছেলেরা যাবে। এখন যদি জিজ্ঞেস করেন এই ম্যাট্রিক্সটা কোন জায়গায় প্রয়োগ করা হয়, বাসের মধ্যে নক্সফিল্ড স্ট্রিট, Gower Street, Oxford Street, Gower Street.
পড়েন বিদেশি যে কোনো একটা বায়োলজি ক্লাস টেক্সট, দেখবেন যে এটা কালার, ছবিগুলো কালার, ছবিগুলো খুব প্রাণবন্ত ছবি। একটা খরগোশের ছবি দেয়, একটা ভালুকের সাদা ছবি, কালকে আপনি দেখালাম, এই যে ভালুকটা দেখালাম, এগুলো রিয়েল ছবি। এ দেখলে আগ্রহ জন্মায়, ঠিক আছে? এইটা কোনদিন আমাদের the futures pictures must be colorful and beautiful. Secondly, যখন এই প্রত্যেকটা স্কুলের প্রজেক্টর এসে গেছে, তাই না? প্রজেক্ট ছিল সোলার, আমার সঙ্গে একটা মিশনে প্রোগ্রাম আসছে, তো সেই প্রজেক্টের যে ছবিগুলো জানি না সে কোথায় ছবি, সেগুলো কালার ছবি। তো আজকে যদি আমাদের দেশে সুন্দরবনের একটা ছবি যদি দেয়, যে ফ্লোরা ফনা সুন্দর, এই দিয়ে শুরু করা উচিত, সেল পরে আসা উচিত। হোয়াট উই লিভ ইন, আমাদের গাছ গাছরা, আমাদের ওয়াটার হায়াসিন্থ, আমাদের পশু পাখি, যে এনভায়রনমেন্টের মধ্যে যে আদার লিভিং ফর্মস আছে, সেগুলো থেকে একটা করা দরকার। এবং এই যখন প্রজাপতি একটা আমি দেখছি ইয়েতে নেপালে, ওখানে পোখরাতে ইউনিভার্সিটি অফ কাঠমান্ডু আর পোখরা একটা অসম্ভব ভালো প্রজাপতির কালেকশন আছে। বিশ্ববিদ্যালয়ে একটা প্রজাপতির কালেকশন। এই প্রজাপতি আনাদার ওয়ে যে নেচারে কত রকম বিউটি এবং জিনিস আকৃষ্ট করবার রকম কত রকম পন্থী। আরো ইন্টারেস্টিং জিনিস যদি মাস্টার বলে যে এই প্রজাপতি সূচনা কোথা থেকে জিনিসের ট্রান্সফার হয়ে গেল, এটা তো একটা অদ্ভুত জিনিস। যে আদিতে যখন একটা শিশু জন্মায়, সেই শিশু কত সুন্দর হয়ে ব্লসম হয়, সেরকম আদিতে শো। বাটারফ্লাই একটা জিনিস, আমাদের সাপ একটা জিনিস, এই টাইগার্স একটা জিনিস, বাঁদর, অনেক জিনিস আছে মধ্যে আছে, সেখানে একটা সেরকম আরেকটা শব্দ আছে জানা দরকার, সেটা দুই জায়গায় ব্যবহার করা হয়। ডাক্তাররা যখন ব্যবহার করে তখন বলে প্লাজমা, ব্লাড প্লাজমা, আর ফিজিসিস্টরা যখন বলে তখনও প্লাজমা বলে। সেই প্লাজমা হলো যে এই আয়নস, মানে একটা হাইড্রোজেন অ্যাটম থেকে একটা প্রোটন আছে মাঝখানে, বাইরে আর ইলেকট্রন, এরা হলো প্লাজমা। তখন হোয়াট ইজ ভেরি ইন্টারেস্টিং ইজ যে মহাবিশ্ব আমরা যেরকম ভাবে স্ট্রাকচার গোল্ড সিলভার এরকম যে পদার্থ পাচ্ছি, মহাবিশ্বে কিন্তু 99.9% ম্যাটার এরকম ভাবে অর্গানাইজড বিহেভিয়ার না। 99.9% ম্যাটার হলো প্লাজমা ফর্মে আছে, তারা লন্ড ভন্ড হয়ে সূর্যের মধ্যে প্রচন্ড চাপে তাপে সব ছিঁড়ে ছিঁড়ে ঘুরে একবারে লন্ড ভন্ড হয়ে আছে। যাই হোক, উই ইউজ দ্য ওয়ার্ড প্লাজমা, আর ডাক্তারসরা বলে যে ব্লাড প্লাজমা। এটা বলে এই দুটো শব্দ, এই দুটো শব্দ আলাদা। প্রথম যেটা বলছিলাম যে বিগিন এট দ্য বিগিনিং, এটা হলো যে আমরা ফিজিক্যাল জিনিসের দিকে তাকাই, একটা বড় ডিফারেন্স আছে। সেটা বায়োলজির টিচাররা বুঝে গেলে বলছি, এটা কিন্তু বেশি দিনের নয়। In the 1950s, সেটা ওয়াটসন অ্যান্ড ক্রিক, সেই জিনিসটাও এসেছিল ফিজিসিস্টদের কাছ থেকে। ফিজিসিস্টরা এক্সট্রা ক্রিস্টালোগ্রাফি করে তার স্ট্রাকচারটা ডিটারমিন করলো যে আমাদের সেলের মধ্যে একটা সেলের মধ্যে আমরা জানি ক্রোমোজোমস আছে, রাইট? তো সেই ক্রোমোজোমস আছে, কিন্তু সেই ক্রোমোজোমটা যদি ম্যাপ করা যায় তাহলে দেখা যায় যে এই ক্রোমোজোম একটা ডিএনএ প্রকাণ্ড বড় জুড়ে। আমি যখন প্রকাণ্ড বড় বলছি তাও কিন্তু খালি চোখে না,
10 to the power minus 5 সেন্টিমিটার। এখান থেকে শুরু করে যদি এখানে একটা ক্রোমোজোম মধ্যে যে ডিএনএ মলিকিউলটা আছে একটা বড় ডিএনএ মলিকিউল যেটাকে বলা হয় যে ডিঅক্সিরিবোনিউক্লিক অ্যাসিড এবং যেটা দৈর্ঘ্য রকম and is called the master molecule derived the hereditary blueprint of that. That is the hereditary blueprint. ছাগলে বা মানুষের নাড়িভুড়ি যেভাবে তাকে প্যাক করে সেটা যদি নিয়ে এসে আবার প্যাক করতে আমাদের জানতে হবে। এটা এমনভাবে এখানে প্যাক করা আছে যে যত সেল আছে হিউম্যান বডিতে যত সেল আছে প্রায় ট্রিলিয়ন সেলস। এই ট্রিলিয়ন সেলস প্রত্যেকের যদি ওই ডিএনএ মলিকিউলের মধ্যে ফিমেল রিপ্রোডাক্টিভ সেলে XX, মেল রিপ্রোডাক্টিভ সেল XY, এর ইমপ্লিকেশনটা আমি পরে বলবো। তো যাই হোক, এই স্ট্রাকচারটা ডিএনএ আবিষ্কার করার পর এই 50-60 বছরের বেশি হয়েছে, 70 বছর এখনো হয়নি। এর মধ্যে অভূতপূর্ব পরিবর্তন হয়েছে। এর এইগুলো যখন আমরা টরেন্টারের টপকাটা এরকম বলি, আগে যখন রিলেটিভ অনুকানেসিভ পাঠাতাম তখন একটা সিম্বল ছিল টরেন্টারের টপকাটারে টরেন্টারে এরকম করে এইটা হলো এইটা, এই অ্যালফাবেট হলো এইটা হলো এইটা, প্রেস করে সেরকম সিগন্যাল করে। এখানে হলো কি, এগুলো সিগন্যালস গুলো হচ্ছে একটা ট্রিপল একটা এ এ এ এ জি সি সি এ জি জি সি এ, এরকম অনেক ধরনের আছে এবং প্রত্যেকটা ডিএনএ মলিকিউলের কনস্টিটিউয়েন্টস, এটা মানুষের যেমন, বিড়ালের যেমন, একটা সাপের যেমন, একটা বিড়ালের ডিএনএ মলিকিউলের মধ্যেও যা আছে, -5 সেন্টিমিটার, 1 সেন্টিমিটারকে 1 লক্ষ ভাগ করে দেওয়া হয়, প্রায় সেলের মধ্যে ওরকম ডিএনএ। সেই ডিএনএ মলিকিউলের মধ্যে ওই ATGC এগুলো এরকম ভাবে আছে, বিড়ালেরও আছে, কিন্তু বা মানুষের এক মানুষের থেকে আরেক মানুষ আছে। Why does one man look different from another? এখানে যদি তার AGGT আরেকজনের যদি এরকম থাকে AGTG, তাহলে কিন্তু দুজন একরকম হবে। তো কত কম্বিনেশন হতে পারে, কোটি 64 বিরাট একটা সংখ্যা। এই জন্য পৃথিবীতে এত মানুষ, কোন দুটো মানুষ কিন্তু একটা বই আছে Why do I look like my father? মানে রিলেটেডলি জিনিসটার কিছুটা আসে। তো এখন মানে শরীরের অন্যান্য অংশের যে সেল ডিভিশন আর ব্রেনের যে সেল ডিভিশন, এটা কি একই রকম? মানুষের শরীরে সেল ডিভিশন, মানে অঙ্গ প্রত্যঙ্গের সেল ডিভিশন আর ব্রেনের সেল ডিভিশন না, এই যে নার্ভ যে ব্রেন সেলের ব্রেন সেল এত ডিভাইড করে টলারেন্স আছে, আর সল্ট টলারেন্স কেন? এখন আমাদের হচ্ছে কি স্যালিনিটি আস্তে আস্তে এই যে ইনফিউশন আমাদের ভেতরে ঢুকে যাচ্ছে ইয়ের মধ্যে, মাটির মধ্যে, তাহলে আমাদের সল্ট টলারেন্স দরকার আর আমাদের ওয়াটার টলারেন্স দরকার। যেহেতু এখানে বন্যা হয়, আমরা সমুদ্রের উপর কাছাকাছি বাস করি, ফ্রিকোয়েন্ট বন্যা হয়, সল্ট অ্যান্ড ওয়াটার টলারেন্স এই ভ্যারাইটি যদি ওই জিনিসগুলো যদি আইডেন্টিফাই করে এর মধ্যে দিয়ে দেওয়া যায়, তাহলে সেটা তখন আমাদের ওই যে একটা জিন একটা নতুন জিন ওখানে বসিয়ে দেওয়া হবে, সেটা হলে বলে রিকম্বিনেন্ট ডিএনএ। দ্যাটস নট এ ন্যাচারাল ডিএনএ, এটা হলো রিকম্বিনেন্ট ডিএনএ। আবার অনেক জেনারেশন করার পর তখন ওটা একটা গতি পাবে। সেরকম পাটের যে পাট এত ভালো জিনিস পাবে, মানে আবার খারাপও আছে, পাট হেঁসে ওঠে, পাট বিবর্ণ হয়ে যায়, ওয়াটার রেজিস্ট্যান্ট না, ফায়ার রেজিস্ট্যান্ট না, কিন্তু আল্লাহ তাআলা পাটকে একটা গুণ দিয়েছে
যে পাট ইজ বায়োডিগ্রেডেবল। মাটির তলে রাখেন, পাটের ব্যাগের মধ্যে একটা চারা রেখে মাটির মধ্যে পুঁতে রাখেন, কিছুদিন পর দেখেন চারাটা ন্যাচারালি মাটির সঙ্গে মিশে গেছে। এই বায়োডিগ্রেডেবল, যেটা প্লাস্টিক ব্যাগ অন্য ব্যাগে এটা হয় না। আপনি এখানে রাখেন, যে জায়গায় রাখেন সেখানে ফার্টিলিটি নষ্ট হয়, কারণ ওখানে সূর্যের আলো পৌঁছে দেওয়া হচ্ছে না, ভালো পানি পাচ্ছে না, বাতাস পাচ্ছে না। আবার যদি পোড়ান কার্সিনোজেনিক ম্যাটেরিয়ালস, ওটা কেন পাটের এখন আমরা ব্যবহার করতে পারি না কেন? ওই যে পাটের যে ব্রিটল ভেঙে যায় বা এইসব, এটা জিনিসের জন্য পাট এটা হচ্ছে, তাহলে সেইটা আমরা রিমুভ করতে পারি। রিমুভ করলে পাটের কিছুটা একটা পার্ট মোর ইউজফুল হয়। এই প্রজেক্ট আছে, এইটা বলে এখন আমি মেন্ডেলের সূত্র দেখিয়েছিলেন উনি। তো মেন্ডেলের সূত্রে দেখা যাচ্ছে যে মটরশুটি বীজ থেকে হেরিডিটিলি আপনার হলো দেখছে একই রকম বীজ নিয়েছে। বীজ নেওয়ার পরে ওইটাকে আবার ক্রস করার পরে দেখছে যে ওখান থেকে আবার ওই একই রকমের বীজ থেকে আবার ডিফারেন্ট বীজ হচ্ছে। তো এইখানে ডিএনএর ক্ষেত্রে কি ওইভাবে হয় না? ডিএনএর মধ্যে তো এই যে বললাম ডিএনএ বিভিন্নতাটা কিভাবে আসে, ছেলেরও না মেয়ের না। যদি আমি দোষ শব্দটা ব্যবহার করি তাহলে এই যে ছেলে হচ্ছে না, এই দোষটা কি পুরুষের না মেয়ে? এটা পুরুষের। এই কথাটা শিক্ষিত লোকেরা ভালো করে জানে না। এই জন্য আমি বলছি, যখন বায়োলজি পড়াই আপনারা গিয়ে গ্রামে গঞ্জে যত লোক মেয়েটার দোষ না, যে এই মেয়ের গর্ভে পুরুষ সন্তান হবে না, সবাই তাদের দোষী মনে হচ্ছে। সেই সেন্সে বলছে সবাই যাকে মনে করে যে এটা তো দোষ, এটা পুরুষ সন্তান যেমন। তাহলে এখন এই যে জিনিসটা রেসপন্সিবল কে? রেসপন্সিবল হলো পুরুষ। আবার যদি আমি কোনো সময় my autobiography, this is certainly going to find a place in the book, তখন আমার এই মানে একটি মেয়ে চিঠি লিখল ওই প্রডিউসারকে। সেই প্রডিউসারকে চিঠি প্রডিউসার আমাকে চিঠিটা দেখালো, ওই আমার চোখে পানি এসে গেছে। একটি মেয়ে গ্রামে আমার এই প্রোগ্রামটা দেখেছে, দেখে বলতে আমি 4 বার প্রেগনেন্ট হয়েছি, 4 বার মেয়ে, এবারও আমি প্রেগনেন্ট হয়েছি। এবার যদি আমাকে আমার মেয়ে হয়, যে সম্ভবত আমাকে তালাক দিয়ে দেবে, আমি শুনছি। তো আমি আসলে এই অনুষ্ঠান শুনেছি। এই অনুষ্ঠানটা দয়া করে আমার হাজব্যান্ড শুনতে পারে না, সে বাইরে ছিল। এই অনুষ্ঠানটা দয়া করে আবার পুনঃপ্রচার করবেন এবং আমাকে জানাবেন কখন পুনঃপ্রচার করছেন। আর আমি যে আপনাদের কাছে এই চিঠিটা লিখেছি, এটা কোনো সময় যেন প্রকাশ না হয়। এটা শুনে আমার চোখে পানি এসেছিল যে এদেশের মেয়েরা কতটা অসহায়, এবং এই ছেলেগুলো যে গ্রামে গঞ্জে এই জিনিসটা যে বললাম, এই জিনিসটা ভিলেজেস এই বর্ষার জন্য মেয়েরাই দেয়, এই বর্ষার জন্য মেয়েরাই দেয়। কেন মাই বলে? মেয়ের নাম তো জানে না, এটাই তো বলছি। এটা মেয়ে শাশুড়ি হয়ে গেলে বিহেভিয়ার অন্যরকম হয়ে যায়। যখন বউ থাকে শাশুড়ি হয়ে গেলে বিহেভিয়ার অন্যরকম হয়ে যায়। সে যত রকম অত্যাচার সে জীবনে পেয়েছে সব শাশুড়ি হয়ে গেলে তখন সেইগুলো আবার এই যে পুরুষ সন্তান হওয়া না হও, এই কোনো দিক দিয়ে দেশ আমাদের দেশের গ্রাম বাংলা মেয়েগুলিকে সাফার করতে দেওয়া উচিত। এই জন্য XY ক্রোমোসোম পড়ানো হয় সেলের মধ্যে, তখন কিন্তু একটা ফেয়ারলি আর্লি স্টেজ 3 বছরের বাচ্চাকে বোঝালে হবে না, কিন্তু যখন 12-13 বছর হয়ে যাবে ছেলেরা, তখন কিন্তু রিপ্রোডাক্টিভ বায়োলজি এখন কিন্তু পড়ায়, বিদেশেও পড়ায় একটা বিশেষ সময়। কারণ এটা পড়ালে সুবিধা হয় কি, মেয়েরা বুঝতে পারে যে তার শরীরে শেষ একটা সার্টেন পেশেন্স। আচ্ছা, বায়োলজি শুধুমাত্রই যে মানুষের দেহের গঠন, সেলের গঠন এটা না। বায়োলজি তো আমাদের কত ধরনের লাইফ ফর্মস বলেছিল, কার মনে আছে?
কত জাত হয়েছে 3 কোটি প্রাণীর মধ্যে কি আছে, অনেক উদ্ভিদ আছে, তাই না? অনেক উদ্ভিদ আছে, অনেক প্রাণী আছে, এবং এগুলোর অনেক উপকারিতা আমাদের জন্য আছে। বিশেষ করে এখন লোকে হার্বাল মেডিসিন করে। আমি এই বইটা পড়ে দেখলাম পরিবেশ বিজ্ঞানের মধ্যে যে গাছ লাগানো এবং গাছের যে উপকারিতা, এই যে পুষ্টির কথা কোথাও লেখা নেই যে গ্রাম বাংলায় এই কৃষি খাদ্য গ্রহণ করলে এই ক্যালোরি থাকে। একটা বায়োলজি পড়াতে হলে বায়োলজি তো ডিলস উইথ নিউট্রিশন। চাইনিজরা এখনো ভূমিকম্প হয়, সেটা ওই ওয়েলে পানি দেখে ওর লেভেল দেখে কি করে, আর একটা হলো এই কুকুরের মধ্যে এরা সেন্স করে, একটা অসাধারণ একটা মুভমেন্ট হয়। তো একটা জিনিস যেটা জানা দরকার যে আমরা ছাড়া তো এই পৃথিবীতে তারা বেঁচে আছে। তো পৃথিবীর যদি কোনো একটা বৈশ্বিক বিপর্যয় হয় বা এখানে যদি আমাদের একটা প্ল্যানেটের বিপর্যয় হয়, তাহলে সেই বিপর্যয়টা ওদের থেকে আমাদের যেমন এফেক্ট করে, ওদের এফেক্ট করে। সুন্দরবনে যখন ওই কি হলো যেন, কি নাম, আইলা কি আইলা না কি হলো, one interesting development in recent times has been the research and application prospects of biotechnology. As is known to many, আমাদের যে ন্যাচারাল প্রসেস অফ লাইফ আছে তার থেকে যাতে ট্যাম্পারিং না হয়, এই জন্য এটা করা হয়েছে। এটা একটু বড় করা যায়, এটা যেহেতু ক্লোন করছে, ক্লোনের দরকার হচ্ছে যে বাবা ছাড়া ভাড়া, এটা মেয়ে, এটা ক্লোন করে এখানে রেখে দিল। এখানে রেখে দিয়ে কি করছে, একে স্টার্ট করা হচ্ছে। সেল রেটিকুলেশন মধ্যে ওকে যেটুকু জিনিস দিলে তার সেল ডিভিশন হয়, তার 1/20 ফুট দিচ্ছে, তাহলে ওটা অনেকটা নিষ্ক্রিয় অবস্থায় থেকে যাচ্ছে। ওর বিকজ সেল ডিভিশন হতে পারছে না, কোনো পুষ্টি নেই, খাবার নেই। তো খাবার না থাকলে সেল ডিভিশন হবে কেন? সুতরাং সেল ডিভিশন হচ্ছে, ওই অবস্থায় রেখে দিয়েছে। একটা ভ্যাড়ি সে এখানে তাকে করা, এর ওলান বা আডার থেকে একটা সেল না নিয়ে এইখানে রাখা হলো। এবার হেরিডিটারি ব্লুপ্রিন্ট, যার মধ্যে থাকে ডিএনএ মলিকিউল, এইখানে গেল এবং ওর নিউক্লিয়াসটাকে নিয়ে না হলো। আর এইখানে যেটা নিষ্ক্রিয় ছিল সেই ইলেকট্রিক স্পার্ক দিয়ে ওটাকে ফিউজ করা হলো। সেকেন্ড ট্রিগারিং অফ দ্য স্পার্ক, তারপরে তখন দেখা গেল যে সেল ডিভিশন হচ্ছে। এই দেখেন, এই এখানে এটা প্রথম, এটা এখানে গেল, এসে ওই সেলের মধ্যে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়াস তো সরাই দিয়েছে, এই নিউক্লিয়াসের মধ্যে এইখানটা নিউক্লিয়াস এখানে বসা গেল, আর ওই সেল যেটার মধ্যে নিউক্লিয়াস সরাই ফেলেছে সেটাই গেল। এই দুটো মধ্যে একটা স্পার্ক করে ফেললো। সেকেন্ড একটা স্পার্ক করে দেখেন বৈদ্যুতিক স্পার্ক দেখেছেন, হ্যাঁ এখানে 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 করার পর এইখানে গেল গিয়ে, তো এই একটা ভ্রূণ তৈরি হলো, এমব্রিও, একটা এমব্রিও তৈরি হলো। এই এমব্রিওটা তখন একটা কালো ভেড়ির ইউটেরাসে ওখানে স্থান করা হলো। তারপরে বড় হচ্ছে, কালো ভেড়ি মনে করছে আমার বাচ্চা হয়ে গেল। অনেকদিন পর 6 মাস পরে তার বাচ্চা হলো। সে বাচ্চা commonly involves a technique called somatic cell nuclear transfer, যেখানে নিউক্লিয়াসটাকে
বের করে যে যেমন কালো ভেড়ে সেলের মধ্যে নিউক্লিয়াসটা নিয়ে নেওয়া হলো। সোম্যাটিক সেল, আচ্ছা এগুলো এই সোম্যাটিক আর নন সোম্যাটিক এটা জিনিসের কষ্ট, খাদ্য বলতে সব জিনিসগুলো পশ্চিমে তো জিনিসের কষ্ট না, ওরা হলো মনের কষ্ট। তো এই দুই ধরনের কষ্ট আছে, একটা জিনিসের কষ্ট, একটা হলো মনের কষ্ট। তো ওইখানে যত ডিজিজ হয় সব ডিজিজ কিন্তু ফিজিক্যাল অরিজিন না, সব হলো এখন সারা পৃথিবীতে কিন্তু নন সোম্যাটিক। একটা গাছে একটা ফল ধরেছে, গাছের ফল যদি মাটির কাছে থাকে তখন গাছের ফল ধরতে উৎসাহ হয় না, যে কোনো সময় তো পেটে এটা আমার রিচের মধ্যে। আবার যদি এই ছাগল হলে তখন ফ্রাস্ট্রেশন, আমি তো ধরতে পারছি না, ওদের হয়ে গেছে সবকিছু নাগালের মধ্যে, এভরিথিং দে হ্যাভ, এবং প্রহিবিশন মানে না, সেক্স টেক্স সব এনিথিং ইউ হ্যাভ ইট দে হ্যাভ ইট। তখন বুঝতে হবে তাহলে বাচ্চি কিসের জন্য। এবং এই 60s এ একটা বিরাট গ্রুপ এই কাঠমান্ডুর যে গেট ওই হিপি মুভমেন্ট যখন হলো, যখন এলএসডি ড্রাগ খাওয়া শুরু হলো, তখন এদেরকে আমি কাঠমান্ডুতে দেখেছি, এদেরকে আমি রয়্যাল ওই যে আমস্টারডামে যে রয়্যাল প্যালেস শহরে অনেক খোলা থাকে। আমি হলিউডে একদিন রাত 12টার সময় রাস্তায় নেমে দেখি ওই হলিউডের সামনে তুমি বাচ্চাটাকে পেছনে রেখে দিয়ে ছেলে কষ্ট দিচ্ছে মানুষের মধ্যে, তখন বলছে ইউ শুড কাম টু আর ইয়ে মানে আঁকা বেন আছে সেখানে এটা খায় ওটা খায়, দে ওয়ান্ট টু গেট এ কিক আউট অফ লাইফ। এটা একটা ইয়ে হয়েছে, সমস্ত ধরেন কোন সময় স্পন্সর যেতে বাধা প্রাপ্ত হচ্ছে রিভার্স অথবা এটা কোনো কারণে ইয়ে হচ্ছে, মানে অনেকটা কি যে ফরেন বডি গেলে অনেকে, আমি আমেরিকাতে জানি একটি মহিলা, সে নিজে ডাক্তার, যতবারই সে প্রেগনেন্ট হয় ততবারই রিফিউজ ইউজ করে। এর কারণ এখনো পর্যন্ত মানুষ খুব ভালো করে জানে না, তাদের দ্য ফ্যাক্টস। যখন ইনফার্টিলিটির জন্য হয়, ইনফার্টিলিটির জন্য হয় সেটা হচ্ছে ব্যাপার হলো যে আপনার লক্ষ 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 স্পার্ম একটা এগকে ফার্টিলাইজ করার জন্য যায়। Once one makes the egg, others have no role. Others have no role. লক্ষ লক্ষ লোক একটা ম্যারাথন রেসের মতন লক্ষ লক্ষ স্পার্ম একটা এগকে ফার্টিলাইজ করার জন্য যায়। তো এখন যদি দেখা যায় যে তার মোটিলিটি নেই, নর্মাল ভাবে হচ্ছে না, তখন স্পার্ম এন্ড ওভাম সিম্পলি দেয়ার ওন প্রোডাক্ট, their own part, পরে আবার ইউটেরাসের পরে অন্য কোনো মানে জাইগোট ফর্ম করার পরে আবার ইউটেরাস এই সাকসেস এই জিনিস এখন বাংলাদেশে হচ্ছে। এটা একটা এই প্রোডাক্ট মানে যেমন জেব্রা, এই জেব্রা তো আপনার কিসের থেকে হয়েছে, মিউট থেকে জেব্রা থেকে হয়েছে, সবগুলো রিপ্রোডাক্টিভ লাইনে যায়। এটা তো এক জায়গাতে একটা তাইলাম করলো একটা লাইনের সঙ্গে একটা বাঘে। আমি পার্সোনালি মনে করি এগুলো এটা নেচারের যদি একটা ভালো ধানের ভালো জাতের ধান তৈরি করা, মানুষের খাদ্য সমস্যা মেটানো, একজন একটি কাপ আপনারা যেটা বললেন জিনিসটা কোয়েশ্চেনটা অ্যাবসলিউট সায়েন্টিফিক কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিলাম যে পানিতে আগুন লাগে না কেন? আগুন লাগলে পানি দেওয়া হয়, পানি নিভায় দেয়, পানিতে আগুন লাগে না কেন? আপনারা যে আগুন লাগে না, চিন্তা করেন কেন বালিতে আগুন লাগে না। তারপরে লাস্ট ক্লু দেব, এই ক্লু দিলে যে বালিতে কেন আগুন লাগে না, বায়ু থাকে এবং বায়ু থাকার কারণে এটা সব জায়গায় বায়ু লাগে। যে বাড়িতে আগুন দিয়ে দিলে বাড়ির চটের বাড়ি হোক, তারপরে এই বাঁশের বেড়া হোক, যে কিন্তু থাকতো
থাকে বাতাস থাকে অনেকে যদি ইয়ে করার আছে ছাই আগুন লাগে না স্যার লাস্ট ছাই ছাই আগুন লাগে না কার্বন ডাই অক্সাইড কিছু আছে কি কার্বন ডাই অক্সাইড বা ধূলিকণায় ছাই তো না কার্বন ডাই অক্সাইড নেই ছাইয়ের মধ্যে আগুন লাগে না না আরে ছাইতে কার্বন আছে স্যার তার পানিতে ম্যাগনেসিয়ামের আগুন নিভানো যায় না কেন? হ্যাঁ পানিতে ম্যাগনেসিয়ামের আগুন নিভানো যায় না কেন? ম্যাগনেসিয়ামের আগুন মানে আর ম্যাগনেসিয়ামের আগুনে পোড়াইলে ওই আগুন পানি দিলে নিভে না কেন? কোন পানি দিয়ে কোন পানি দিয়ে সব ম্যাগনেসিয়ামের পাতে আগুন দেওয়া হবে সে আগুনটাকে পানি দিলে পারে নিভে না আগুনটা নেবে না হ্যাঁ ফ্লেমটা কমে না নিভে না কেন কি জানি তার এটা তো ঠিক এরকম মানে সব জায়গায় যে পানিতে আগুন নিভবে তা তো না না সেটা বলছি যেগুলো সাধারণত ফায়ার ব্রিগেড ঠিক আছে আচ্ছা কেমিস্ট্রি আর একটা জিনিস আপনাদের কাছে বলি। এই যে আপনারা অ্যাটমগুলোকে ভাগ করেন ওই অ্যাটম কি বলে ইনার অ্যাটমের বাংলা কি? এটা বাংলা তো আমি এই যেমন আর্গন ইনার অ্যাটম হিলিয়াম ইনার অ্যাটম নিষ্ক্রিয় নিষ্ক্রিয় অ্যাটম ঠিক আছে আর আর কোনো কিছুর সঙ্গে আচ্ছা এখন এই যে কালকে যে বলছিলেন কে জন্য একটা অ্যাটমের মধ্যে প্রথম তো একটা হাইড্রোজেন অ্যাটম তার চারপাশে 1 ইউনিট পজিটিভ চার্জ তার চারপাশে যে অরবিট সেখানে ইলেকট্রন কনস্ট্যান্ট কিন্তু অক্সিজেন শেল ক্লোজার কত বললাম 2 10 8 শেল ক্লোজার না নিউক্লিয়াস শেল ক্লোজার 8 সুতরাং ফুল স্টেবল কিন্তু অ্যাটমিক লেভেলে শেল ক্লোজারটা নেক্সট শেল ক্লোজার 10 বলে এখানে অক্সিজেনের 8টা প্রোটন আছে তাহলে বাইরের সাথে কয়টা ইলেকট্রন আছে নিউট্রাল থাকার জন্য 8টা প্রোটন 8টা কিন্তু 8টাতে শেল ক্লোজার হলো না শেল ক্লোজার কয়টাতে হয় 10টাতে সুতরাং সে অক্সিজেন কি করতে পারে কম্বাইন করতে পারে যেমন যেমন ক্রিপ্টন কম্বাইন করে না আর্গন কম্বাইন করে না সুতরাং এই ওটা একটা ও কি করে ও কম্বাইন করতে পারে হাইড্রোজেনের সঙ্গে কম্বাইন করে সে কি করে আমাদের পানি দেয় তো শিশু জন্মে প্রথম দরকার তার অক্সিজেন অক্সিজেন নিউক্লিয়াস খুব স্টেবল এবং ওটা সে পেল কিন্তু অক্সিজেনের সঙ্গে পানিও দরকার এখানে যেহেতু 8 শেল ক্লোজার না শুধু অক্সিজেন হাইড্রোজেনের সঙ্গে কম্বাইন করতে পারে তো পানি তো এই 2 8 20 বললাম না তো 20 হলে শেল ক্লোজার সুতরাং ক্যালসিয়াম নিউক্লিয়াসটা খুব স্ট্রং হলো কিন্তু অ্যাটমিক ম্যাজিক নাম্বার 20 না 18 সুতরাং ওই ক্যালসিয়াম অন্য জিনিসের সঙ্গে অক্সিজেনের সঙ্গে মিশতে পারে এই ক্যালসিয়াম তো এইটা ক্যালসিয়াম এটা নিয়ে খায় ক্যালসিয়াম অন্য কম্পাউন্ডস থাকে ক্যালসিয়াম ডাইঅক্সাইড ক্যালসিয়াম মুভ ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম কার্বনেট এই হচ্ছে 2 8 তোর 8টা প্রোটন আছে সুতরাং ও খুব কিন্তু যদি অ্যাটমিক ম্যাজিক নাম্বার বিশেষ শেল ক্লোজার হয়ে যেত ক্যালসিয়াম অন্য কোনো সঙ্গে মিশতো না তাহলে আমি ক্যালসিয়াম অন্য কোনো যৌগ হবে আমি পেতাম না দুধ তো দুধের মাধ্যমে ক্যালসিয়াম পায় তাহলে কি হলো প্রথম হলো এখানে সে অক্সিজেন তারপরে হলো পানি তারপরে হলো দুধ এটা হিসেবে দেখছেন যে স্রষ্টা নিউক্লিয়ার ম্যাজিক নাম্বারস আর অ্যাটমিক ম্যাজিক নাম্বারস গুলোকে আলাদা আলাদা ভাবে কেন করেছেন এই জন্য করেছেন যে এটা আমাদের
জন্মের প্রথম থেকে এই সিক্রেটটা, এই জিনিসটা আমাদের দরকার। এটা জাপানের এক ফিজিসিস্ট ছিল, যে কিভাবে এই যে নিউক্লিয়ার ম্যাজিক নাম্বারস আর অ্যাটমিক ম্যাজিক নাম্বারস, এটা যে নিউক্লিয়ার শেল ক্লোজার আর অ্যাটমিক শেল ক্লোজার, এটা যে আলাদা আলাদা, এটা না হলে আমাদের সৃষ্টির জন্য একটা বড় রকমের বিপর্যয় হবে। কথা বুঝছেন না বলেন? এটা খুব ইন্টারেস্টিং ঘটনা না? কিন্তু আমি আগেই বললাম এটা ছাত্রদের সঙ্গে আলোচনা করা যাবে না, কারণ ওটা ইউনিভার্সিটি ছাত্ররা যখন তাদের সঙ্গে পড়বে তখন হবে। এটা অত্যন্ত একটা, তার মানে একটা যে পানিতে বলেছিলাম 40 সেন্টিগ্রেড সৃষ্টিতে যে নিয়ম কানুনগুলো আছে, সেই নিয়ম কানুনগুলো শুধু নিয়মের জন্য নিয়ম নয়, নিয়মটার পেছনে একটা কার্যকারক সম্পর্ক আছে। The laws are just not laws per se. Every law, behind every law, there are deep implications for creation. Creation is just একটা deep implications আছে। কথা বলছেন? যেমন আমি বলি রাইস খাস, তাও অনেক পছন্দ করা মিলিং করে, তাহলে ভিটামিন আমি ক্লাস এনিওয়ে যে পোশাকটা থাকে সেই পোশাকটা কিন্তু কুয়াকাটায় গেছেন আপনারা কেউ কুয়াকাটার ওখানে অনেক দূরে একটা রাইস মিল আছে, যেখানে ওই রাইস মিল চালাবার জন্য এই জ্বালানি হিসেবে ওই পোশাকটা ব্যবহার করা। আর আরেকটা এখানে ওয়েল তৈরি করা হয়, ওয়েল রাইস বার্ন থেকে ওয়েল তৈরি করা হয় ঈশ্বরদীতে। পলিক্রিস্টালাইন সিলিকন, এটা যখন আমি অ্যাটমিক এনার্জি থাকি এটা একটা ক্লাসিফাইড রিসার্চ, খুব সিক্রেট রিসার্চ। তখন এই রাইস হাসকে দেখুন আল্লাহ তাআলা কোন জিনিস কোথায় রেখে দিয়েছে, তো শুধু রাস্তার এপাশ আর ওপার দেখা যাচ্ছে। এইটা টি জাংশনে গিয়ে উড়ায় নিয়ে গেছে সব ডিরেকশন। এখন আপনি যদি বাঁ দিকে যান তাহলে তো রং, যদি ডানের রাস্তা হয় বাঁ দিকে গেলে ভুল, আবার যদি ডানের রাস্তা হয় বাঁ দিকে গেলে ভুল। এই কারণে লোককে জিজ্ঞেস করতে হবে, আপনার এক পাশের লোক মিথ্যে কথা বলে আর এক পাশের লোক সবসময় সত্যি কথা বলে। তুমি একখানা কোশ্চেন করবা, যে কোনো একদিকে একখানা কোশ্চেন করবা, একখানা কোশ্চেন করে তুমি তার থেকে রাইট কোন ডিরেকশনের দরকার নেই, রাইট গন্তব্যস্থ হয়ে যাবে। কোশ্চেনটা কি আমি বোঝাতে পারছি? এক পাশে লোক সত্যি কথা বলে, এক পাশে লোক সত্যি কথা বলে। এখন একখানা কোশ্চেন করতে হবে, ওই লোকগুলো যে কোনো লোকই করবে, একটা কোশ্চেন করতে হবে। একটা কোশ্চেন করে আপনি ঠিক জেনে যাবেন যে আপনার গন্তব্যস্থ তাহলে সেটা গম্য বলে। তা তো এখানে করলেন, সবই ঠিক আছে। এদের পুকুরে নিয়ে যাবেন না সাথে সাথে? পুকুর ঠিক আছে স্যার। হ্যাঁ না না, আজকে দিয়ে দেওয়ার পরে 3টা থেকে 4 তারপরে যদি পুকুরে যাওয়া হয় হবে। So stay well, and I wish you all very successful lives in your profession and wish you a very happy future. Because এখনই করে ফেললে ভালো, নিয়ে নেন না। তুলে সব বলে
দেরি করেন না, আমার আবার পুকুরে যেতে হবে, সাঁতার কাটতে হবে। এদিক থেকে নেন। কোনো খাই পাচ্ছে না তো, ইট দিব। ঠিক আছে আমি স্টাইলে বিভিন্ন কয়েকটা না তোরা ক্যামেরা দিয়ে উঠায়, ক্যামেরা দিয়ে উঠায় তো লাভ নেই। এক সময় স্যার ওটা উঠাই ফেলতে পরিষ্কার করে একবারে নষ্ট হয়ে পুকুরের নিচ থেকে বীজটাই নষ্ট করে দিই। বীজ লতার কেটে সব ডালপালা সব নষ্ট করে দিই, লতার নষ্ট করে দিই। ব্যাং আছি, তারপরে ওখানে একটা ওয়াটার স্পাইডার, দেখেন একটা ওয়াটার স্পাইডার আছে, গ্রাস হপার আছে, ব্যাং আছে, ব্যাং আছে, তারপরে বার করছি এগুলো তো জম না তাই তো টাইনি যাচ্ছে না আর একটু রেকর্ড চলছে। ঘোড়া সাপও আছে, কালকে দেখা ঘোড়া সাপ প্রচুর আছে। ও আচ্ছা আচ্ছা, আমারও মনে হচ্ছিল জঙ্গলে শাকারি করে ওই যে মাছ লাফাচ্ছে নাম্বারটা দিয়ে দেবো, লোকের নাম্বার দিয়ে দেবো, বাসে গিয়ে আমি ওইটা ঠিক আছে। ও কালকে পাঠাবে
না অনেক ভালো কিছু ক্যামেরা দিয়ে দিও বাস একটু বসে উঠে আমার এই লাঠিটার একটা ছবি তো হ্যাঁ অনেকটা আসছে আর কি ঠিক আছে